হাম আক্রান্ত আরও 4 শিশুর মৃত্যু ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় টিকা কর্মসূচি শুরু হচ্ছে কাল। শিল্প খাতের সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আশ্বাস, জ্বালানি সংকটে এশীয় বিনিয়োগ ব্যাংকের সহায়তা কামনা। গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে ঢাকায় 11 দলের বিক্ষোভ, রাজপথে দাবি আদায় করা হবে জামায়াত আমির। আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো পুরো খবর। হামের প্রকোপে দেশ জুড়ে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে প্রতিদিনই নতুন করে শিশু আক্রান্ত ও মৃত্যুর খবর আসছে। দেশের বিভিন্ন অঞ্চলে দ্রুতই ছড়াচ্ছে এই ছোঁয়াচে রোগ। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 4 শিশুর। এ নিয়ে হামের উপসর্গ নিয়ে গত 20 দিনে 98 শিশুর মৃত্যুর খবর দিল স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে রাজধানীর হাসপাতালগুলোতে আক্রান্ত শিশুদের বেশিরভাগেরই হামের টিকা দেওয়া হয়নি বলে জানা গেছে। এছাড়া শয্যা সংকট আর রোগীর অতিরিক্ত চাপে সেবা দিতে হিমশিম খাচ্ছে বিভিন্ন হাসপাতাল। বিস্তারিত দেখুন জুবায়ের প্রধানের রিপোর্টে। হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে ছোট্ট শিশু। হামে আক্রান্ত হয়ে কষ্ট হচ্ছে শ্বাস নিতেও। বিছানার পাশেই দুশ্চিন্তা নিয়ে বসে আছেন মা। এমন চিত্র রাজধানীর মহাখালীর কোভিড ডেডিকেটেড হাসপাতালের প্রতিটি করিডোরে। আক্রান্ত শিশুদের অধিকাংশেরই বয়স হয়নি হামের টিকা নেয়ার। হামের টিকাটা দেওয়া না, একবার আবার সবাই বলছিল না যে হামের টিকা দিয়ে অনেক বাচ্চা মারা গেছিল, এই ভয় আর আমরা এই সময় দেই না ওরা হামের টিকাটা। অনেক হামারি অধিক তো ফিরাই দিছে, মনে করেন পুরো ইতে এখন মোটামুটি কায়দা একটু লাইনে আছে। একই চিত্র মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালেও। সেখানে হামের রোগীদের জন্য 10টি শয্যার বিপরীতে ভর্তি 92 জন শিশু, যা নির্ধারিত শয্যার থেকে 9 গুণেরও বেশি। হাসপাতালগুলোর এমন শয্যা সংকটে অনেকের ভাগ্যে মিলছে না কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা। শিশু হাসপাতালে গেছিলাম, জাতীয় শিশু হাসপাতাল যেটা, সেইখানে সিট ছিল না। তারপরে ডিএনসিসিতে গেছিলাম, ওখানেও রাখে নাই। তারপরে ওখান থেকে আবার রেফার করে এখানে দিল। এখন এখানেও সব ফিল আপ, এখানে ফ্লোরটা ছাড়ার কোনো জায়গায় খালি ছিল না। আমরা কিছু বলি নাকি, সিট ওর পাশে একটা খালি হয়েছে, আরেকজনে নিয়ে নিচ্ছে, সিট পাই নাই, এর লাগে নিচে বসছি। ওখানে রাখা সম্ভব না, ওনাদের এখানে আইসিইউ আসছে কিন্তু এই রোগী রাখা সম্ভব না। এখানেও সিট খালি ছিল না, অক্সিজেন ছিল না। তারপর ডক্টর ওর অবস্থা দেখা ভর্তি রাখছে। এখানে আসে আমরা এখানেও বনসই করাই, বলছে যদি ওর আইসিইউ লাগে ওনারা দিতে পারবে না। চিকিৎসকরা বলছেন সময় মতো টিকা না পাওয়ার কারণেই হামে আক্রান্ত রোগীর মধ্যে শিশুদের সংখ্যা বেশি। জনসচেতনতা এবং আইসোলেশন মেনে চলার পরামর্শ তাদের। কালকে থেকে যে ভ্যাকসিন প্রোগ্রামটা শুরু হচ্ছে, এটার ব্যাপারে আমাদের অথরিটির সাথে মিটিং চলছে, আমাদের দিক নির্দেশনা আসতেছে। আমরা জনগণকে বলবো যে আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে জনসচেতনতা তৈরি করে আপনারা যদি ভ্যাকসিনগুলো আপনার বাচ্চাদেরকে দেওয়ান এবং এই ব্যাপারে আপনারা আমাদেরকে সাহায্য করেন। হাম প্রতিরোধে টিকাই সবচেয়ে কার্যকর উপায়, তাই নির্ধারিত সময়ে টিকা নিশ্চিত করার পরামর্শ চিকিৎসকদের। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে হামে আক্রান্ত ঝুঁকিপূর্ণ 30টি উপজেলাকে অগ্রাধিকার দিয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি। প্রাথমিকভাবে 6 মাস বয়সী থেকে 59 মাস বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। আজ সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। যারা ইতোমধ্যে হামে আক্রান্ত হয়েছে তাদেরকে এই টিকার সাথে অতিরিক্ত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। যারা আক্রান্ত হয়নি তাদেরকে শুধু টিকা দেওয়া হবে, ভিটামিন এ খাওয়ানো হবে না বলেও জানান মন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব সহ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা ঢাকার নবাবগঞ্জ, গাজীপুর সদর, পাবনা সদর, ঝালকাঠির নলছিটি এবং কক্সবাজার সদর উপজেলায় এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন। বাকি এলাকায় সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনরা কর্মসূচির তদারকি করবেন। 18টা ডিস্ট্রিক্টের অধীনে 30টা উপজেলায় আমরা আগামীকাল সকাল 9টা থেকে টিকা কার্যক্রম মিজেলস আমরা শুরু করতে যাচ্ছি। 6 মাস থেকে 59 মাস, 5 বছর থেকে 1 মাস কম, এই গ্রুপটাকে আমরা কালকে থেকে শুরু করতেছি। এই 30টা উপজেলা শুরু করা আমাদের কার্যক্রম শেষ না।
আমরা এটাকে যেহেতু এখানে প্রবল আকার ধারণ করেছে, এটাকে আমরা কন্ট্রোলে এনে বাকিগুলি তো আমরা কাজে অগ্রসর হবো ইনশাল্লাহ, কোনোটাই থেমে থাকবো না। বিনিয়োগ ও শিল্প খাতের সমস্যা সমাধানে সরকার আন্তরিক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শীর্ষ ব্যবসায়ীদের সাথে বৈঠকে তিনি এই খাতের সমস্যা সমাধানের আশ্বাস দেন। এদিকে চলমান জ্বালানি সংকট ও সার্বিক অর্থনৈতিক সমস্যা সমাধানে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের কাছে সহযোগিতা চেয়েছে সরকার। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ব্যবসায়ীদের সাথে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসলেন তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত প্রাইভেট সেক্টর অ্যাডভাইজারি কাউন্সিলের এই বৈঠকে বিনিয়োগ, পরিবেশ এবং শিল্প খাতের সংকট নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বেসরকারি খাতের শীর্ষ ব্যবসায়ীরা। প্রধানমন্ত্রী তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন। এরপর এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের সাথে বৈঠকে বসেন অর্থমন্ত্রী। বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষিতে ব্যাংকটির কাছে সহযোগিতা চান তিনি। জ্বালানি সংকটের কারণে যে চাপ সৃষ্টি হচ্ছে অর্থনীতির উপরে, বাংলাদেশের উপরে, সারা বিশ্বের সব দেশের উপর এই চাপটা সৃষ্টি হচ্ছে। এখান থেকে বের হওয়ার জন্য আমরা বাজেট সাপোর্টের সম্বন্ধে আলাপ হয়েছে এবং তারা সম্মত হয়েছে। এছাড়া অবকাঠামোগত উন্নয়ন ও বন্ধ প্রকল্প চালুর বিষয়ে চীন ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানটি সহযোগিতা করবে বলেও জানান অর্থমন্ত্রী। ক্লাইমেট জনিত যে সমস্ত প্রজেক্ট আছে এখানে তারা সাপোর্ট দেবে। এখানে কিন্তু আবার জ্বালানি সংকটেরও একটা ব্যাপার জড়িত আছে, যে সৌর বিদ্যুতের সাথে আমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি 20 থেকে 30% বাংলাদেশে উৎপাদন করলে আমাদের জ্বালানি সংকট অনেক কমে যাবে। এখানেও তারা সম্মত হয়েছে সাপোর্ট দেবে। মন্ত্রী আরও জানান, জলবায়ু ও পরিবেশ খাতেও বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। গণভোটের রায় সংসদে বাস্তবায়ন না হলে জনগণকে রাজপথে বৃহত্তর আন্দোলনে নামার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন সরকারের সময় প্রথমবারের মতো আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ কথা বলেন তিনি। এ সময় 11 দলীয় ঐক্যের নেতারা বলেন, বিএনপি এখন সুবিধাবাদীদের রাজনীতি বেছে নিয়েছে। এ নিয়ে আরও জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। গত 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে দেশের 70% জনগণ গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দিলেও সেটি জাতীয় সংসদের সমাধান না হওয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করে বিরোধী দল। জনগণের ভোটে সংসদ বৈধ আর গণভোট অবৈধ এমন দ্বিচারিতা জনগণ মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন এনসিবির সদস্য সচিব আক্তার হোসেন। সংস্কার চান না, গণভোট চান না, তার পেছনের কারণ হলো আপনারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এক ব্যক্তির করায়ত্ত করে রাখতে চান। গণভোট মেনে নিলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ স্বচ্ছ হবে, আপনাদের কর্তৃত্ব এককভাবে থাকবে না, সে কারণে আপনারা গণভোট চান না। গণরায়কে হাইকোর্ট দেখানো হলে রাজপথে জনগণ নেমে আসবে বলে মন্তব্য করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। এখনো মুনাফিকের রাজনীতি, আর এখনো সুবিধাবাদের রাজনীতি। জুলাই বিপ্লবের রক্তের উপর প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশের সুবিধাবাদের রাজনীতি, মুনাফিকের রাজনীতি বাংলার মানুষ সহ্য করবে না। জনগণের ম্যান্ডেটকে যদি আপনারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন, বারবার বলছি, এদেশের জনগণের গণরায়কে যদি হাইকোর্ট দেখান, এদেশের জনগণ রাজপথে আপনাদেরকে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলন কোনো দলকে ক্ষমতা বসানোর জন্য ছিল না, বরং পুরনো ব্যবস্থা ভেঙে নতুন ব্যবস্থা গড়ার জন্যই এই আন্দোলন। জ্বালানি তেলের দাম বাড়ানো হলে সাধারণ মানুষের স্বার্থে ফ্যামিলি কার্ডের মতো জ্বালানি কার্ড চালুর পরামর্শ দেন তিনি। জুলাই বিপ্লব ছিল একজন ব্যক্তির হাতে ক্ষমতা কুক্ষিগত না করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। আজকে গণভোট অস্বীকার করা মানেই শুধু 70% মানুষের রায় অস্বীকার করা নয়, 70% রায় অস্বীকার করার মধ্য দিয়ে আবার তারা আওয়ামী লীগের সেই ফেসিবাদী কায়দায়
এক ব্যক্তির কাছে সমস্ত ক্ষমতা দিতে চায়। পরে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে নয়াপল্টনে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিল। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। সংস্কারের পক্ষে জনগণ রায় দিলেও সরকারি দল ইতোমধ্যেই তা অস্বীকার করেছে। উল্লেখ করে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে আবারও রাজপথে দাবি আদায় করা হবে। সন্ধ্যায় রাজধানীর মিরপুরে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি অভিযোগ করে বলেন, বিএনপির ৩১ দফার প্রথম দফাই ছিল সংস্কার, কিন্তু তারা নিজেদের অঙ্গীকারের বিরুদ্ধেই অবস্থান নিয়েছে। বলেন, ভোটের দিন পর্যন্ত সংস্কারের পক্ষে সব দলের অবস্থান এক থাকলেও নির্বাচনের পরদিন সরকারি দল তাদের অবস্থান ভুলে গেছে। এছাড়া বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে খোলামেলা আলোচনার আহ্বান জানানো হলেও তা অগ্রাহ্য করা হচ্ছে। এ সময় ডাক্তার শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, ডিজিটাল ক্লাসের নামে জাতির মেরুদণ্ড আবার ভেঙে দেওয়ার যে প্রয়াস চলছে তা মেনে নেওয়া হবে না। ভোটের দিন পর্যন্ত আমাদের অবস্থান ছিল এক, এখন যারা সরকারি দল, এখন যারা বিরোধী দল, কিন্তু ভোটের রেজাল্ট হওয়ার পরে তারা বদলে গেছেন। যখনই তারা 2/3 সংখ্যাগরিষ্ঠতা যেভাবেই হোক, যে মেকানিজমে হোক তারা লাভ করেছেন, এরপরেই তারা অতীতের সমস্ত ওয়াদা ভুলে গেছেন। তারা তাদের দলীয় 31 দফা ইশতেহারের কথা বলেন, সংস্কারের কথা বলেন। ওই দফার প্রথম দফা হচ্ছে, তারা যদি সরকার গঠন করেন তাহলে তারা একটা সংস্কার কমিশন গঠন করে সংবিধানে ওই সমস্ত ধারাগুলোকে সংস্কার করবেন যে ধারাগুলো অতীতে সরকারকে ফেসিবাদী বানিয়েছে। সংবিধান সংশোধনের পর জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান। দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ছাইভাঙা দলিলপুর আলফাপুর খাল খনন কর্মসূচি উদ্বোধনকালে তিনি একথা বলেন। জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করতে অঙ্গীকারবদ্ধ, আর এই জুলাই সনদই বলছে আমাকে বাস্তবায়ন করো সংবিধান সংশোধনের মধ্য দিয়ে। এটা জুলাই সনদে সুস্পষ্টভাবে লিখিত আছে যে সংবিধান সংশোধনের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়িত হবে। সুতরাং যারা বলছেন গণভোট বাতিল হলে জুলাই সনদ বাতিল হবে, এটা মিথ্যা বিভ্রান্তিকর তথ্য। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। এ সময় তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এই অগ্নিকাণ্ডে গভীর দুঃখ প্রকাশ করে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন। ওনাদের চিকিৎসার দেখভাল করতে যত রকম টাকা পয়সা লাগবে মাননীয় প্রধানমন্ত্রী সম্পূর্ণরূপে তা বেয়ার করবেন। উনি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন। যারা মারা গিয়েছেন তাদেরও ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন। জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে সরাসরি ক্রয় পদ্ধতিতে 16 লাখ মেট্রিক টন ডিজেল ও 1 লাখ মেট্রিক টন গ্যাসোলিন কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বিকেলে অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়াল সভায় এই অনুমোদন দেওয়া হয়। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে উদ্ভূত অস্থিতিশীল ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ডিবিএস ট্রেডিং হাউস FZCOর কাছ থেকে আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে 10 লাখ মেট্রিক টন ডিজেল এবং 1 লাখ মেট্রিক টন গ্যাসোলিন আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া UAEর আরেক কোম্পানি ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল SPCর কাছ থেকে 1 লাখ মেট্রিক টন 50 ppm সালফার মানমাত্রার ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। আর কাজাখস্তানের কোম্পানি কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট LLPর কাছ থেকে আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে 5 লাখ মেট্রিক টন হাই স্পিড ডিজেল আমদানির নীতিগত অনুমোদন হয়েছে। বিএনপি হিন্দুদের আলাদা করে দেখে না, বরং বিশ্বাস করে হিন্দু মুসলমান সবার অধিকার সমান বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ধর্মের ভিত্তিতে বিভাজনকে সমর্থন করে না বিএনপি উল্লেখ করে ধর্মীয় পার্থক্য ভুলে
সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। তিনি আরও বলেন, ফ্যাসিবাদের সংকট কাল পার হওয়ার পরে এখন জাতিকে বিভক্ত করার অপচেষ্টা করছে স্বাধীনতা বিরোধীরা। আলোচনার শেষে গীতা পাঠ প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। 5ই আগস্টের পরে আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে সমস্ত নেতা কর্মীরা যেন আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের পাশে দাঁড়ায়, এবং তারা দাঁড়িয়েছেন। আমরা এটাকে আলাদা করে দেখতে চাই না, কখনোই চাইনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বহুবার আপনারা দেখা করেছেন, কথা বলেছেন, তিনি বলেছেন যে আমি আলাদা করে বলিনি, ওইটা মনেই করতে পারি না। আমরা মনে করি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই বাংলাদেশি নাগরিক। এখানে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, বিভাজন আমরা সৃষ্টি করতে চাই না। রাজধানীর হাতির ঝিল এমপি থিয়েটারে উৎসবে মেতেছেন অনূর্ধ্ব 20 সাফ জয়ী ফুটবলাররা। চলছে সংবর্ধনার আনুষ্ঠানিকতা। টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব 20 সাফ জিতে সন্ধ্যা 7:20 দেশে ফিরেছেন ফুটবলাররা। এ সময় তাদের বরণ করে নিয়েছেন যুব ক্রীড়া মন্ত্রী আমিনুল হক ও বাফুফের কর্মকর্তারা। এরপর বিমানবন্দর থেকে ছাদ খোলা বাসে করে হাতির ঝিল এমপি থিয়েটারে পৌঁছান বিজয়ী ফুটবলাররা। শুক্রবার ভারতকে টাই ব্রেকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে বাংলাদেশ। বিজয়ী প্রত্যেক খেলোয়াড়কে 1 লাখ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসির শাহরিয়ার জাহেদি। আর উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক প্রত্যেক খেলোয়াড়কে 50,000 টাকা করে দেওয়ার কথা জানিয়েছেন। এই মুহূর্তে হাতির ঝিলের এমপি থিয়েটার এলাকায় আছেন স্টাফ করেসপন্ডেন্ট নিলয় মজুমদার। সরাসরি সেখানে চলে যাচ্ছি। নিলয়, সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়ন দলকে বরণ এবং সংবর্ধনার সর্বশেষ কি খবর আপনার কাছে আছে? সর্বশেষ তথ্য বলতে গেলে মাত্রই আনুষ্ঠানিকতা শেষ হয়েছে সংবর্ধনার। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাফুফের সভাপতি তারা সবাই উপস্থিত ছিলেন। তারা জানিয়েছেন তাদের পরিকল্পনার কথা। সবচেয়ে বড় কথা যেটা বলতে গেলে সেটা হচ্ছে মার্ক কক্স জানিয়েছেন, বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের হেড কোচ, তিনি জানিয়েছেন এই 2034 বিশ্বকাপ খেলতে চায় বাংলাদেশ, সৌদি আরব। সেই টার্গেটটা করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং সেই টার্গেটটা করে এই খেলোয়াড়দের তারা প্রস্তুত করে তুলতে চান। এখন সেই লক্ষ্য কতটুকু পূরণ হবে তা ভবিষ্যতের উপরে থাকলেও এই মুহূর্তে আমরা যেই আনন্দ উদযাপনের মাঝখানে আমরা ছিলাম, সেই আনন্দ উদযাপন বলে দিচ্ছে যে এই খেলোয়াড়দের মাঝেই একটা নতুন শুরু দেখতে চান বাফুফের কর্মকর্তারা। বিশেষ করে এই দলটা বেশি লম্বা একটা সময় ধরে তারা একসাথে খেলছেন, বিশেষ করে গত 2 বছর ধরে তারা একসাথে খেলে আসছেন। 2024 সালে আমরা যখন প্রথমবারের মতো অনূর্ধ্ব 20 সাফ জিতি, এর পরের সময়টায় এই যে এই লম্বা সময়টায় গত 1 বছর ধরে একই দল খেলিয়েছেন, যার সাথে আবার যোগ হয়েছেন সুলিভান ব্রাদার্স, যাদের ইনক্লুশনে আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ফরওয়ার্ড এবং ডিফেন্স লাইনে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে। যদিও ডেকলান তত বেশি ম্যাচ টাইম পাননি, তত বেশি খেলতে পারেননি, তবে যতটুকু খেলেছেন সবাইকে চমকে দিয়েছেন। এবং রোনাল্ড সুলিভান তো পরিচয় দিয়েছেন তিনি একজন জাত ফরওয়ার্ডের মতোই খেলেন। দুর্দান্তভাবে তিনি ক্লাস 9-এ একজন নাম্বার 9 হিসাবে তিনি যেরকম খেলা উচিত সেভাবেই খেলেছেন। এই ছিল মাত্র যে উৎসব উদ্দীপনা যে মাত্র শেষ হলো, এই ছিল এখান থেকে হাতির ঝিল থেকে সর্বশেষ। লোপা, জানছিলাম সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়ন দলের সংবর্ধনার খবর। ইস্পাহানি মির্জাপুর খেলার খবর। অধিনায়কত্বের মেয়াদ বাড়ল মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসের। বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক তারকা মোহাম্মদ রফিক। বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের 4র্থ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বের মেয়াদ বাড়ল মেহেদী হাসান মিরাজের। অন্যদিকে 2028 টি-20 বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ বেড়েছে লিটন দাসের। আর 1 বছর মেয়াদে নতুন স্পিন বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ রফিক। 8 ঘন্টার দীর্ঘ সভায় HR পলিসি, পেনশন স্কিল নিয়ে সিদ্ধান্ত হলেও প্রিমিয়ার লিগ নিয়ে কিছুই চূড়ান্ত করতে পারেনি বিসিবি। এর মধ্যে পদত্যাগ করেছেন ফাইয়াজুর রহমান ও শাহনিয়ান তামিম। তাতে পদত্যাগ করা পরিচালকের সংখ্যা দাঁড়ালো 5-এ। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।